ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা ছাত্রী নুসরাতের মরদেহ ফেনে নিয়ে যাওয়া হচ্ছে। মামলার তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা বলছে হাইকোর্ট। নদী শাসনের নামে দৈর্ঘ্য ছোট করা যাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। নদীতে বর্জ্য না ফেলতে কারখানার মালিকদের নির্দেশ। দীর্ঘদিন পর রাজধানীতে খাল উদ্ধার অভিযান শুরু। নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো ছাড় না দেওয়ার ঘোষণা মেয়র আতিকের। ডিএনসিসির আন্ডারে যা কিছু থাকবে খালের উপরে আমি সবকিছু ভাঙব। এবং ভারতের 17তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। জরিপে ক্ষমতাসীনরা এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ কংগ্রেস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ময়নাতদন্ত শেষে দগ্ধ হয়ে মারা যাওয়া ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ তার গ্রামের বাড়ি সোনাগাজীতে দাফনের জন্য নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুসরাতের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন জানান, শরীরের 80% পুড়ে যাওয়ার কারণে নুসরাতের মৃত্যু হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার স্বজনরা। বুধবার রাত 9:30টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যান মাদ্রাসা ছাত্রী নুসরাত। এদিকে নুসরাতের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ফেনী সোনাগাজীতে নেমে এসেছে শোকের ছায়া। সকালে তার বাড়িতে গেলে স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এ সময় নুসরাতের দাদা জানান, ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিল তার নাতনি, তবে অন্যায় দেখলে প্রতিবাদ করত। দর্শক, এই মুহূর্তে ফেনী থেকে সরাসরি যে যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, নুসরাতের মরদেহ নেয়ার পর নুসরাতের গ্রামের বাড়ি শোকাবহ পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানান। জি ফাহমিদা, আপনাকে জানিয়ে রাখি যে ফেনী সোনাগাজীতে যে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনা একটা শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বাড়ির দরজা এখানে দাঁড়িয়ে আছি। এখানে তার সহপাঠীরা আসা যাওয়া করছে, স্বজনেরা কান্নাকাটি করতেছে এবং এখানে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবেশ মোটামুটি এখানে ভারী এবং এখানে বিষোদাঘাত সৃষ্টি হচ্ছে। এখানে একটা মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একটা চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দাবি করছেন যে এটা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আপনাকে আরো জানিয়ে রাখি যে রাফির লাশ মরদেহ ঢাকা থেকে এইমাত্র আমার কাছে খবর এসেছে, ওই আপনার মেঘনার কাছাকাছি ওরা এসেছে। কিছু 2-3 ঘন্টা পরে এলাকায় ওনারা পৌঁছবে। এই মরদেহের জানাজা ফেনী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বাদ আসর। তো সেখানে অনেক লোকজন আসা যাওয়া করতেছে এবং সহপাঠীরা এখানে আসতেছে এবং স্বজনেরা আসতেছেন, কান্নাকাটি করতেছেন। আপনাকে আরো জানিয়ে রাখি যে আমাকে এইমাত্র বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন যে তার আরো 2 জন আসামি, অর্থাৎ সিরাজউদ্দৌলা, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বাগ্নি উম্মে কুলসুম, তাকে কোর্টে উঠানো হয়েছে এবং একটা ছাত্র জুবাইরকে কোর্টে উঠানো হয়েছে এবং সেখানে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালত সেখানে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে গতকাল বিবাদী পক্ষে একজন আইনজীবী, আওয়ামী লীগ নেতা, কাদিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের উনি একজন সেক্রেটারি এবং তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আমাকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ফেনী থেকে জানাচ্ছিলেন আজাদ মালদার।
নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। দুপুরে ব্যারিস্টার সাইদুল হক সুমন বিষয়টি আদালতের নজরে আনেন। এতে আদালত উদ্বেগ প্রকাশ করেন। ব্যারিস্টার সুমন জানান, হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে বলেন, মামলা তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে। নদীকে দখলমুক্ত করতে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, খাল দখলমুক্ত করতেও প্রয়োজন সেভাবে অভিযান চালানো হবে। সকালে মিরপুরের কালশীতে সাংবাদিক কলোনির খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম কথা বলেন। এই জন্য ওয়াসা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে বলে জানান মেয়র। খালের জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করায় ক্ষোভ প্রকাশ করেন আতিকুল ইসলাম। এসব বিষয়ে দ্রুত সময়ে ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মেয়র। ডিএনসিসির আন্ডারে যা কিছু থাকবে খালের উপরে আমি সবকিছু ভাঙতে পেরেছি। আর তারপর আপনার জানেন যে একটা অথরিটি বলে একটা কথা আছে, যেটা কিনা ডিএনসিসির আন্ডারে না, খালটি হলো ওয়াসার আন্ডারে, খালের পার হলো ডিসির আন্ডারে। আমি নির্দেশ দিচ্ছি ডিসিকে, ডিসি শুড কাম হিয়ার। ডিসি দেখবে যে খালের দুই ধারে যেভাবে অবৈধ স্থাপনা হয়েছে এগুলোকে ভেঙে ফেলা উচিত। এদিকে তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অবৈধ উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আজ তো উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন, তো সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আমাদের জানান। আমরা আসলে এই মুহূর্তে নদীর পাড় ধরে বিআইডব্লিউটি এর টিমের সাথে চলে এসেছি প্রায় গাজীপুরের শেষ সীমা, প্রথম সীমানায় আশুলিয়ার কাছাকাছি। এখানে আজকে দিনের তৃতীয় পর্যায়ের অভিযানের আজকে দিনে আমরা এসে গেছি। আজকে যে অভিযানটি হয়েছে সেখানে আমরা মূলত বড় কোনো স্থাপনা পাইনি, অর্থাৎ বড় কোনো আবাসিক স্থাপনা আমরা পাইনি। এখানে মূলত যে অভিযানটি হয়েছে এখানে বালুমহল এবং যারা রেডিমিক্স সিমেন্টের ব্যবসা করতেন তারা মূলত নদীর জায়গাটি দখল করেছে। এবং এইখানে আমরা দেখেছি সকালবেলা যে বালুমহলের কিছু জায়গা এখানে নিলাম হয়েছে এবং সেই নিলামে আমরা দেখতে পেয়েছি যে প্রকাশ্য নিলামে এখানে 4 লাখ টাকা পর্যন্ত একটি নিলামে বালু বিক্রি করা হয়েছে। এবং এখন আমার পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি এটি পরপর দুইবার ওনাদের নিজেদের ভাঙার জন্য বলে দেওয়ার পরও ওনারা যে লাল মার্ক দিয়ে দেওয়া হয়েছিল রেড মার্ক, সেই রেড মার্কটা ভায়োলেশন করে ওনারা এইটি ভাঙেনি। পরে বিআইডব্লিউটি এর 2টি এক্সকাভেটর এনে এটিকে ভাঙতে হয়েছিল। দর্শক, আমাদের সাথে এখন আছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। আজকের অভিযান সম্পর্কে আমরা সরাসরি ওনার কাছে জানবো। যে আমরা দেখেছি দুই একটি বড় প্রতিষ্ঠানকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং একটি সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ একটি সরকারি বড় কাজের প্রতিষ্ঠানকে ওনারা একটি সময় দিয়েছেন। সেই বিষয়টি সম্পর্কে সরাসরি জানবো ওনার কাছ থেকে। আপনারা একটি প্রতিষ্ঠানকে সময় দিয়েছিলেন, ওই বিষয়টি যদি দর্শকদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে। আসলে ওইটি এই যে জেটিইজি নামে একটি আপনার সংস্থা, যারা আপনার বিআরটিবিবিএ নামে যে আপনার একটা ফ্লাইওভার হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে 8 লেনের ফ্লাইওভার, সে কারণে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে কয়েকদিন সময় দেওয়ার জন্য তাদেরকে, যেহেতু এটা সরকারি প্রজেক্টের একটা উন্নয়নমূলক কাজ চলছে সেহেতু আমরা তাদেরকে কয়েকটা দিন সময় দিয়েছি। আর আপনি যেটি বললেন যে আপনি কয়েকটি প্রতিষ্ঠান আমরা সেরে এসেছি, প্রকৃতপক্ষে এটি সঠিক নয়। আমরা 1 ইঞ্চি জায়গাও কিন্তু অবৈধ অবস্থায় যারা আছেন তাদেরকে ছাড়িনি। এই প্রতিষ্ঠান দুটো এর 1 বছর আগে একবার উচ্ছেদ করা হয়েছিল, তারা সেই উচ্ছেদকৃত জায়গা আমরা মার্ক দিয়েছিলাম, সেই অনুযায়ী তারা সরিয়ে নিয়েছে এবং এটি আমাদের সীমানাপালা এবং ফোরশোর লাইনের বাইরে, এবং এটি আমাদের বিআইডব্লিউটি এর লাইসেন্স প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। নৌবাণিজ্যিক কর্মকাণ্ড কিন্তু আমরা উৎসাহিত করি, সেহেতু নৌবাণিজ্যিক কর্মকাণ্ড যাতে নষ্ট না হয় সেটা আমরা লক্ষ্য রাখছি। কিন্তু যারা নদীর সীমানা পিলার বা ফোরশোর লাইন অতিক্রম করছে তাদেরকে, সেটা আমাদের লাইসেন্স দেওয়া থাকলেও তাদেরকে কিন্তু আমরা অপসারণ করেছি। আমরা দেখছেন এনডিএ কেও কিন্তু আমরা, আমাদের লাইসেন্সকৃত প্রতিষ্ঠান ছিল সেখানে
কিন্তু আমরা অপসারণ করেছি। সেহেতু এখানে কোনো প্রকার সুযোগ নেই যে কাউকে ছাড় দেওয়ার বা আজকে আমরা এখন যে দোতলা বিল্ডিংটা ভেঙেছি সেটাও কিন্তু আপনার 1 বছর আগে কিন্তু ভেঙে গিয়েছিলাম, আবার তারা পুনর্নির্মাণ করছে। সেহেতু গতবার হয়তো আমরা একেবারে স্থায়ী কাঠামোটা ভাঙতে সক্ষম হয়নি, এবারও কিন্তু ভাঙতে গিয়ে আমাদের 2টো এক্সকাভেটর কিন্তু আহত হয়েছে। আপনি দেখেছেন যে অলরেডি এখন কিন্তু এটা রিপেয়ার চলছে, কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী একটা ভবন, সেটি কিন্তু আমরা ভেঙে যাচ্ছি ইনশাল্লাহ। তো শুনলেন যে আসলে নৌপরিবহন মন্ত্রণালয় BIWT এর যে অভিযান, সেই অভিযান চলছে এবং যদি স্থায়ী স্থাপনা থাকে তাও তারা এটা ধ্বংস করে যাবেন এবং পরবর্তীতে এই অভিযানটি এই নদীর তুরাগ পরে বালু নদী এবং বালু নদীর এক্সটেনশনে চলে যাবে আগামী আরও অন্তত 7 দিনের অভিযানে রমজানের আগ পর্যন্ত। ফাহমিদা। আরাফাত, ধন্যবাদ। উন্নয়ন পরিকল্পনায় নদীর স্বাভাবিক গতিধারা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে নদী এবং খালের মুখে যাতে বাধা দেয়া না হয় সে বিষয়েও সতর্কতা প্রকাশ করেন সরকার প্রধান। স্বাভাবিকভাবে নদীর যে গতি, সে গতিটা যাতে অব্যাহত থাকে, আর সেই সাথে সাথে বর্ষাকালে যখন বেশি পানি আসবে তখন পানি যেন ধারণ করতে পারে তার জন্য জায়গা অর্থাৎ বাফার জোন রাখতে হবে। তারপরেই কিন্তু আমাদের যে কোনো পরিকল্পনা নেওয়া উচিত। যে নদী মানে একসময় আমাদের আসলে সম্পদ, সেই নদীগুলির পানি পচে এমন দুর্গন্ধ, আমি বেশি দূর যাব না, বুড়িগঙ্গার কথাই বলি, এমন দুর্গন্ধ, কিন্তু এটা কেন হবে? যাই হোক, এটা নিয়ে আমরা একটা কমিটিও করে দিয়েছি যে এই নদীগুলি উদ্ধার করা, পাড়গুলি উদ্ধার করা, এবং সেই সাথে কেউ যেন বর্জ্য ফেলতে না পারে সেইভাবে সয়েজ সিস্টেমগুলিকে আমাদের মানে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শোধিত করে দেওয়া, সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখের দিন রাজধানীতে বিকেল 5টার পরে খোলা স্থানে সব অনুষ্ঠান শেষ করতে হবে এবং 6টার মধ্যে স্থান ত্যাগ করতে হবে, এমন কথা জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে রাজধানী মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, ওই দিন যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বরাবরের মতো এবারও মুখোশ বা ভুবুজেলা ব্যবহার করা যাবে না। উন্মুক্ত স্থানে 6টার পরে কোনো ধরনের কোনো অনুষ্ঠান হবে না। রমনা পার্ক এবং শরৎ উদ্যানে 5টার পরে আমরা প্রবেশ গেটগুলো বন্ধ করে দিব, কারণ 5টা থেকে 6টা 1 ঘন্টার মধ্যে যাতে অনুষ্ঠানের সকল সম্মানিত নাগরিকবৃন্দ বের হয়ে যেতে পারে সেই সুযোগ সৃষ্টি করার জন্যই এটা আমরা করব। ছোট কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না, মোবাইল ব্যবহারে কোনো বিধিনিষেধ নাই। শাহবাগ, কাকরাইল চার্চ ক্রসিং, সরকারি কর্মচারী হসপিটাল, শহীদুল্লাহ হল ক্রসিং, পলাশী এবং নীলক্ষেত, কাটাবন, এই পুরো এলাকাটা আমরা একটা সার্কুলার করব, যেটা আপনারা এখানে লাল চিহ্নিত দেখেছেন। এর মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না, মানুষ হেঁটে হেঁটে বর্ষবরণ উৎসবে সামিল হবে। সেন্ট মার্টিনের পাশে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে 3টি ট্রলার, নিখোঁজ হয়েছে আরও 1টি ট্রলার। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন 14 জেলে, তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। গতকাল বুধবার ভোরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলারগুলো, এ সময় 32 জন জেলের মধ্যে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ভবন থেকে অবশিষ্ট আসবাবপত্র সরানোর কাজ দুপুরের পর থেকেই শুরু করবে বিজিএমইএ। গেল 10 এপ্রিল থেকে ধাপে ধাপে মালামাল সরানোর কাজ করছে সংগঠনটি। বিজিএমইএর প্রশাসন বিভাগ এসব তথ্য জানিয়েছে। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী কাল রাত 12টার মধ্যে ভবন থেকে
সবকিছু সরিয়ে ফেলতে হবে বিজিএমইএ কর্তৃপক্ষকে। গত বছর আপিল বিভাগ হাতিঝিল থেকে ভবনের কার্যালয় সরিয়ে নিতে 12 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন। এরপর নিজ খরচে ভবনটি ভেঙে ফেলতে হবে বিজিএমইএর, অন্যথায় রাজউক ভেঙে তার খরচ আদায় করবে। মেয়েদের ফুটবল জাগরণে যেন নীরব বিপ্লব ঘটিয়েছে বঙ্গমাতা স্কুল ফুটবল। শত বাধা ডিঙিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসার সুযোগ করে দিয়েছে মেয়েদের। প্রতিভা বিকাশের এমন মঞ্চ পেয়ে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন সাবিনা, মার্জিয়া, তহুরা, সানজিদারা। ফুটবল প্রেমীদের মুখে মুখে এখন তাদের সাফল্য গাঁথা। 2011 সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটা বদলে দিয়েছে কৃষ্ণা রানী সরকারের জীবনের গতিপথ। কৃষ্ণার জন্ম 2001 সালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। বাবা বাসুদেব চন্দ্র সরকার পেশায় কৃষক, মা নমিতা রানী সরকার গৃহিণী। কৃষ্ণারা 2 ভাই বোন। অভাব অনটনের সংসারে ছেলেমেয়েদের লেখাপড়া চালাতে হিমশিম খেতে হয় বাসুদেবকে। এমন পরিবারের মেয়ের ফুটবলার হওয়ার স্বপ্নটা বিলাসিতাই বটে। ফুটবল খেলতে যাইতাম, মা অনেক রাগের চোটে ফুটবলটা কেটে ফেলে। তারপরও একটা ফুটবলের 2টা খণ্ড হয়, একটা মাথায় দিতাম আর একটা খড় দিয়ে পেঁচিয়ে তখন ফুটবল খেলতাম। যখন উপজেলার পর্যায়ে আসি তখন আর কি সবাই, এলাকার সবাই একটু তাদের অমত ছিল যে মেয়ে মানুষ কেন খেলবে, অনেক রকমের কথা বলতো, নানান কথা, যে মেয়ে মানুষ বিয়ে হবে না, কেন খেলবে। তারপরও ফুটবলে পথচলা শুরুর পর অসাধারণ দক্ষতায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার নেতৃত্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে। ফুটবল মাঠের সফলতা পরিবারেও এনে দিয়েছে সচ্ছলতার আভা। সমালোচনাকারীরাই এখন প্রশংসায় পঞ্চমুখ। বাবার স্বপ্ন ছিল যে ডাক্তার হব, কিন্তু সেটা তো আর পূরণ করতে পারলাম না। আমার যে এলাকাবাসী এবং আমার উপজেলার যে লোকগুলো আছে সবাই, এবং কি দেশবাসীও আমাকে পুরোপুরি সাপোর্ট দেয়। এখন আমি চাইবো যে আমার ফুটবলটাকে ধরে রাখার, আর যতটুকু পর্যায়ে আগিয়েছি তার চাইতে বেশি দূর যাওয়ার। সব প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে এগিয়ে যেতে চান কৃষ্ণা। বিশ্বমঞ্চে ওড়াতে চান লাল সবুজের পতাকা। আসন্ন বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলে সাফল্যের স্বাক্ষর রাখতে চান এই ফরওয়ার্ড। আমাদের দেশে খেলা এবং কি আমাদের ট্রফিটা আমাদের এখানে রাখার জন্য। মমিন রোহন, RTV, ঢাকা। বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ও তাহসান শ্রাবন্তী অভিনীত চলচ্চিত্র যদি একদিন। আসছে 12 এপ্রিল থেকে টানা 5 দিন দেশটির স্ট্রোদ দো ফ্রোস এর পাশেই থাকা গাঁওমোল সিনেমা হলে প্রদর্শিত হবে মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্রটি। প্রতিদিন বিকেল 3:30টায় ও রাত 9:30টায় চলচ্চিত্রটি দেখতে পারবেন ফ্রান্সের দর্শকরা। আন্না ফিল্মসের সহযোগিতায় ফ্রান্সে যদি একদিন চলচ্চিত্রটির পরিবেশকের দায়িত্বে আছে আবিল রাব্বানি। প্রতিটি শো শুরু হওয়ার আগে হল কাউন্টারে মিলবে যদি একদিনের টিকিট। এর আগে অন্যান্য দেশের প্রদর্শনীতে ব্যাপক সাড়া ফেলে দর্শক নন্দিত চলচ্চিত্র যদি একদিন। লক্ষ চুমু মায়া ভরা তোরে মুখে। শেষ করছি দুপুরের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে মাদ্রাসা ছাত্রী নুসরাতের মরদেহ ফেনী নিয়ে যাওয়া হচ্ছে। মামলার তদন্তে গাফিলতি হলে ব্যবস্থা বলছে হাইকোর্ট। নদী শাসনের নামে দৈর্ঘ্য ছোট করা যাবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। নদীতে বর্জ্য না ফেলতে কারখানা মালিকদের নির্দেশ। দীর্ঘদিন পর রাজধানীতে খাল উদ্ধার অভিযান শুরু। নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের মতো ছাড় না দেওয়ার ঘোষণা মেয়র আতিকের। এবং ভারতের 17তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। জরিপে ক্ষমতাসীনরা এগিয়ে থাকলেও ছাড় দিতে নারাজ কংগ্রেস।
দুপুরের সংবাদ এই পর্যন্ত। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।